আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা? ওকে, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে ভাই ভালো আছি। যাই হোক, সো একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও, আজকে একটু আগে ক্লাস শুরু করতে হচ্ছে, আমার আজকে একটু তাড়া আছে, একটা কাজ আছে রাতের বেলা। সো এই কারণে হচ্ছে তোমাদের ক্লাসটা 10টার পরিবর্তে আজকে আমরা একটু আগে শুরু করলাম, দেরিতে না, 9টায় শুরু করলাম। তোমাদের অন্যান্য ক্লাস শেষ তো? হ্যাঁ, অভিদাতার ক্লাস ছিল মনে হয়। ঠিক আছে, অভিদাতার ক্লাস শেষ হয়েছে। ভাই শেষ করবেন কয়টায়? উম, দেখি, খুব দ্রুতই শেষ করে দিব, সমস্যা নেই। 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা এরকম সময় লাগবে। তো সবাই আসুক, আসলে আমরা শুরু করে দিচ্ছি। মইনুল হাসান সালাম দিয়েছে আমাদেরকে, ওয়ালাইকুম আসসালাম। তারপর মোস্তফা কামাল, ওকে। সুস্মিতা গুপ্ত, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মোল্লা মেহরাব, ভাই আমার 10 up 24 হয়েছে, মানে বুঝলাম না। ঠিক আছে ভাইয়া, মাইক মিউট করে দেন। হ্যাঁ, মাইক তো মিউট করাই আছে সবার, সবার মাইক মিউট করাই আছে। ও আচ্ছা আচ্ছা, মিউট করে দিছি, ওকে, সমস্যা নেই। সবার মাইক মিউট করা ডান। আচ্ছা, আসো। আমরা বলছিলাম যে আজকে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব আগে, তারপরে অন্য টপিকে যাব। ওকে, তো সত্যিই কিছু চমৎকার প্রবলেম ভাইয়া তোমাদের জন্য খুঁজে খুঁজে বের করছি। এগুলো এইচএসসিতে আসবে না, এগুলো হচ্ছে তোমরা যদি বুয়েটে পরীক্ষা দিতে চাও, ঠিক আছে, যখন বুয়েটে পরীক্ষা দিতে যাবা তখন আসবে। ওকে, এটা একটু ঠিক করে নাও, হ্যাঁ, 2 বার, হ্যাঁ। সো এই ম্যাটটা একটু তুলো, আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে। সব ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। 2 মিনিট দিলাম, ম্যাটটা একটু তুলো। চমৎকার একটা ম্যাথ, ম্যাটটা তুলে একটু চিন্তা করো। ও আচ্ছা আচ্ছা, এইচডাব্লিউ এর কথা বলতেছো, হ্যাঁ। ওকে, এইচডাব্লিউ এর রেজাল্ট ওই দিন দিয়ে দিয়েছি। সঞ্জয় দাদাও আমাদের সাথে আছে আজকে। ও ভাইয়া, এটা ফিজিক্স উইকলি এক্সামে দিয়েছে আজকের পরীক্ষায়। ও আচ্ছা আচ্ছা, আমি জানি না যে ফিজিক্সেও সেম প্রশ্ন দিয়েছে। পারছো? আসলে এই চ্যাপ্টারটা ফিজিক্সের সাথে ম্যাথের সাথে মিলে যায়। ঠিক আছে, ওকে। কারা কারা পারছো? পারে নাই, সমস্যা নাই, আমি করাই দিব না। উইকলি এক্সাম শেষ, তাইলে আমার কাছে কইরা গিয়ে উইকলি এক্সামটা দিয়ে দাও। সাবের বলছে পারি নাই। আমাদের ক্লাসটা একটা দিন আগে হইলো না কেন? তাহলে তোমরা তো ফিজিক্সের উইকলিতে ধুমায় দিয়ে আসতে পারতা। ভাই ভিডিও কি অফ করে রাখছেন? না, আমিনুল ইসলাম সজীব, ভিডিও অনই আছে। একই অধ্যায়ে 2 বইয়ে দেওয়ার কারণ কি? কারণ এই অ্যাপ্লিকেশনটা ফিজিক্সেও লাগে, তোমার ম্যাথেও, কেমিস্ট্রিতেও লাগে, সব জায়গায় লাগে। 11টা 59-এ শেষ উইকলি এক্সাম। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু তোমাদের ফিজিক্সের উইকলি এক্সাম দেখি নাই, আমি র্যান্ডম বাইরের একটা বই থেকে দাগাইছি। ওকে, সো টাইম আপ। দেখো, ম্যাথটা খুবই চমৎকার একটা ম্যাথ, ঠিক আছে, খুবই চমৎকার একটা ম্যাথ, খেয়াল করেন। হোয়াট এ কোইন্সিডেন্স। ওকে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, একটু বুঝো কত ডিগ্রি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম পরিমাণ এ গ্যাসের চাপ, এ গ্যাস নিয়ে আলোচনা করা হয়েছে। 1 গ্রাম পরিমাণ কোনো গ্যাস এ, ঠিক আছে, গ্যাস এ
এর চাপ দেওয়া আছে কত? চাপটা 2 বার দেওয়া আছে। কত দেওয়া আছে ভাইয়া? চাপটা 2 বার দেওয়া আছে। ওকে নাইস, কোনো সমস্যা নেই। সো এই গ্যাসের কি কি দেওয়া আছে দেখো, এই ম্যাথটা অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়, এই কারণে আমি একদম ধীরে ধীরে দেখাচ্ছি। দেখো ফার্স্ট অফ অল এ গ্যাস নিয়ে কথা বলছে। এ গ্যাসের টেম্পারেচার কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 300 কেলভিন, কোনো সমস্যা নেই। তারপরে দেখো ডাব্লিউ কত দেওয়া আছে? 1 গ্রাম, ভালোভাবে দেখো, ডাব্লিউ 1 গ্রাম। তারপর কোন গ্যাসের চাপটা কত দেওয়া আছে? 2 বার। আগেই কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আগে ম্যাথটা বুঝো। বলছে একই উষ্ণতায়, মানে তোমার টেম্পারেচার সেম রেখে একই উষ্ণতায়, তার মানে কি টেম্পারেচারটা সেমই রাখতে বলছে। যখন 2 গ্রাম পরিমাণ অন্য কোনো আদর্শ গ্যাস বি কে, দেখো অন্য কোনো আদর্শ গ্যাস বি কে ওই পাত্রে মিশ্রিত করা হলো, মানে দেখো কি বলছে, কি লেভেলের, দেখো কি বলছে, ওই পাত্রে মিশ্রিত করানো হলো। ভালোভাবে তাকাও, চমৎকার একটা কথা। এই ম্যাথটার টার্নিং পয়েন্ট যদি আমি বলি, এই ম্যাথটার যদি টার্নিং পয়েন্ট বলি আমি, টার্নিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। আচ্ছা একটু লাভ দিই, হ্যাঁ, ম্যাথটার টার্নিং পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা। ওকে, এই টার্নিং পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা। এই হাই, কি সুন্দর লাভ। হ্যাঁ ঠিক আছে, মানে ওই পাত্রে মিশ্রিত করা হয়েছে, বুঝতে পারছো তো? দেখো কোন গ্যাস এর চাপ 2 বার, ঠিক আছে। এই দ্বিতীয় কেসে গিয়ে কি বলছে দেখো, ভালোভাবে বুঝছো। দ্বিতীয় কেসটাই গিয়ে আমাদের কি বলা হয়েছে? দ্বিতীয় কেসটায় বলা হয়েছে দ্বিতীয় কেসটায় যে জিনিসটা বলা হয়েছে যে এই যে এই পাত্রে আগে তো এ গ্যাস ছিল, ঠিক আছে, এ গ্যাস ছিল আগে থেকে। যখন এই পাত্রে তুমি বি গ্যাস ঢাললা, এই পাত্রে তুমি কি গ্যাস ঢালছো? বি গ্যাস ঢালছো। যখন দেখো, যখন 2 গ্রাম পরিমাণ অন্য কোনো আদর্শ গ্যাস বি কে ওই পাত্রে মিশ্রিত করা হলো, তো এ গ্যাসের সময় যে চাপ ছিল, যখন শুধু এ গ্যাস ছিল তখন চাপ ছিল 2 বার। শুধু এ গ্যাস ছিল, দেখো এই অংশে, তখন চাপ ছিল 2 বার। তখন চাপটা কি হয়েছে? বেড়ে 3 বার হলো। এখন চাপটা কত? যখন বি গ্যাস মিশ্রিত করার পরে চাপটা কি হয়ে গেছে? 3 বার। কথাটা ধরতে পারছো? এখন বলছে কি গ্যাস দুটির আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি? কার মধ্যে সম্পর্ক বের করতে বলছে? আণবিক ভরের। দেখো তোমার ম্যাথে কি বুঝাইতে চাইছে বা কি মেসেজ দিতে চাইছে এটা বুঝতে পারছো কিনা? ম্যাথে কি মেসেজ দিতে চাইছে এটা বুঝতে পারছো কিনা? ম্যাথে কি মেসেজ দিতে চাইছে এই ম্যাথটায় বুঝতে পারছো কিনা? মানে মেসেজটা হচ্ছে প্রথমে শুধু এ গ্যাসটা ছিল, পরে একই পাত্রে বি গ্যাসটা ঢেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে যখন শুধু এ গ্যাসটা ছিল, এ গ্যাসের পরিমাণ ছিল 1 গ্রাম, 1 গ্রাম ছিল এ গ্যাস, তখন চাপ ছিল 2 বার। যখন এই পাত্রে বি গ্যাসটা মেশানো হয়েছে, বি গ্যাস কতটুক মেশানো হয়েছে? বি গ্যাস মেশানো হয়েছে হচ্ছে তোমার 2 গ্রাম। তো তখন গ্যাসের চাপটা বেড়ে গেছে, পুরা পাত্রের চাপটা আসছে 3 বার। বুঝতে পারছেন? দেখেন বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে ম্যাথের ফিগার, সিনারিও। সিনারিওটা বুঝতে পারছো কিনা বলো? সিনারিওটা বুঝতে পারছো? ইয়েস অর নট? সবাই একটু বলো, সবাই সবাই একযোগে বলো, নাইলে এই সিনারিও না বুঝলে পুরা ম্যাথ করা বৃথা। ওকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন আসো, এটা নাকি তোমাদের আজকে ফিজিক্সের ইয়াতে দিছে, একটা স্টুডেন্ট বললো খুবই চমৎকার একটা ম্যাথ দিছে। তো আমি প্রথম কেসটা দেখি, যেহেতু আণবিক ভরের সম্পর্ক বের করতে বলছে। কেস 1, আমি কেস 1 এর ক্ষেত্রে দেখতেছি এ গ্যাসের জন্য, এ গ্যাসের জন্য আমি একটা সমীকরণ পাবো। দেখো আমার চাপ কত ছিল? 2 বার। পিভি ইকুয়াল টু এনআরটি যদি বসাই তাহলে আমি একটা সমীকরণ পাবো। দেখো চাপ কত? 2 বার, আয়তন ভি,
মোল সংখ্যা কত? এ গ্যাস W/m, মোল সংখ্যাকে আমরা লিখি W/m1 লিখি, ঠিক আছে? এ গ্যাসের বা Ma লিখি। আণবিক ভর তো জানি না, এ গ্যাসের আণবিক ভর জানি? জানি না। এ গ্যাসের ডাব্লিউটা জানি। আচ্ছা, পরের লাইনে লিখি ডাব্লিউটা। দেখো আমি লিখতে পারি 2V সমান সমান ডাব্লিউ কত? 1 গ্রাম, 1/m of A ইন্টু RT। সো এইটুকু বুঝতে পারছো কিনা? দেখো প্রথম শর্তটা আমি একটা কাজ করে রাখলাম, এটার সমীকরণটা দিলাম হচ্ছে আমি 1 নাম্বার সমীকরণ, এটার জন্য আমি কি দিলাম? 1 নাম্বার সমীকরণ। এখন আসো আমি দ্বিতীয় আরেকটা কাজ করব, দ্বিতীয় শর্ত দিয়ে কাজ করব। দ্বিতীয় শর্ত, ধরো আমি শর্ত 2 নিয়ে কাজ করব। শর্ত 2, পরবর্তীতে কি বলছে? এ আর বি গ্যাস মিশ্রিত করা হয়েছে। দেখো এটা মিশ্রিত করা হয়েছে না? দেখো একই উষ্ণতায় যখন 2 গ্রাম পরিমাণ অন্য কোনো আদর্শ গ্যাস বি কে ওই পাত্রে মিশ্রিত করানো হলো, তখন চাপ বেড়ে 3 atm, অর্থাৎ এইখানেও পিভি ইকুয়াল টু এনআরটি। তো এনটা কি হবে? এন অফ এ প্লাস এন অফ বি ইন্টু আরটি। গতদিন এরকম মিশ্রিত পরিমাণ করাইছিলাম না, এই মিশ্রণের টাইপগুলা, দুইটা গ্যাস যদি মিশ্রিত হয় বুয়েটে যে আসতো। সো দেখো চাপ কত হয়েছে মিশ্রণের পরে? চাপ হয়েছে 3 বার, 3V ইকুয়াল টু এন অফ এ। এন অফ এ মানে কি? W/m of A প্লাস W/m of B RT, বা W of A দিতে পারো, W of B দিতে পারো। দেখো আরেকটা লাইনে যদি লিখি 3V সমান সমান A নিছিলাম আমরা 1 গ্রাম, B নিছিলাম কয় গ্রাম? দেখো তো, B 2 গ্রাম নিছিলাম। এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। এইটুক বুঝছো কিনা সবাই বলো? এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। এইটুক বুঝছো কিনা সবাই? বুঝলে 1 লেখো। এইটুক বুঝলে সবাই 1 লেখো, সবাই 1 লেখো। না, পিটা চেঞ্জ করি নাই। কারণ কি? বার থেকে কেন চেঞ্জ করি নাই? কারণ হচ্ছে এখানে আমি আর এর মানও বসাই নাই, ঠিক আছে? আর 1 atm সমান সমান 1 বার আমরা জানি, বা 1.01 সামথিং বার। সো ওইটা নিয়ে আমরা প্যার লাগাই নাই, ঠিক আছে? বি গ্যাসের কি কি দেওয়া ছিল? বি গ্যাসের শুধু আমার ভরটা দেওয়া ছিল, ঠিক আছে? বি গ্যাস ডাব্লিউ ইকুয়াল টু 2 গ্রাম দেওয়া ছিল। এখন দেখো আমি যে কাজটা করব, মনোযোগ দিয়ে তাকাও, মনোযোগ দিয়ে তাকাও। আমার কি বের করতে বলছে? দেখো তো, আণবিক ভর দুইটার ভিতরে সম্পর্ক, মানে এম এ আর এম বির সম্পর্কটা। সো এখন দেখো আমি যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি, কি লিখতে পারি? দেখো তো, এই যে 2V, ভালোভাবে দেখো, আমরা কি লিখতে পারি? 2V ডিভাইডেড বাই 3V লিখতে পারি না? কখনোই না। 2 নাম্বারটাকে 1 নাম্বার দিয়ে ভাগ করতেছি, তাইলে কি লিখবো? 3V ডিভাইডেড বাই 2V। পাইছি আমরা? তো এখন দেখো ভিভি কাটা, এই ভিটা কি লেখা দরকার আছে? আমি 3/2 লিখতে পারি কিনা বলো তো? 3/2, বুঝছো এটা? দেখো এই ভি কাটাকাটি যাবে, তারপর দেখো আরটি আরটি কাটাকাটি যাবে, তাইলে উপরে কি থাকবে? 1/m of A প্লাস 2/m of B ডিভাইডেড বাই 1/m of A। বুঝছেন কিনা এই লাইনটা? দেখেন এই লাইনটা বুঝছেন কিনা সবাই বলেন। এই লাইনটা বুঝছেন কিনা? তো দেখো এই 1/m of A টাকে আমি যদি এইখানে কাটি, তাহলে 1/m of A আর 1/m of A কাটাকাটি যাবে, এখানে 1 থাকবে। আর এইখানে 1/m of A দিয়ে যদি ভাগ করি, তাহলে এই m of A টাকে উল্টায় উপরে চলে যাবে। তাহলে দেখো আমি কি লিখতে পারি? 3/2। দেখো চমৎকারভাবে কি লিখতে পারি? 3/2 সমান সমান 1 প্লাস এই m of A টা যদি 2/m of B থেকে ভাগ করি, তাহলে 2 ইন্টু m of A ডিভাইডেড বাই m of B আসে। এটা আসে কিনা দেখো, এটা আসে কিনা দেখো। আবার দেখো এখন যদি আমি আরেকটু কাজ করি, দেখো m of A
বাই এম অফ বি, এটার সাথে তো 2 আছে, সমান সমান আমি কি লিখতে পারি? দেখো এটা 2টা এইখানে রাখলাম, না তোমরা প্যাচ লাগাই ফেলবা। 1 মাইনাস 3/2 লিখতে পারি? কখনোই না। কি লিখতে পারি রে বাবা? 3/2 মাইনাস 1, কারণ এটাকে তো আমি প্লাস আকারে রাখতেছি, 1টাকে ওই পাশে নিয়ে বিয়োগ দিয়ে দিচ্ছি। তাই 2 যদি লসাগু হয়, 3/2 থেকে 2 যদি বাদ দেই তাহলে কত আসে? 1/2 আসে। সো এটা আমি একবারে লিখে দিই, এটা আমি একবারে লিখে দিই 1/2। এখন দেখো এম অফ বিটা কি লিখতে পারি? 4 অফ এম অফ এ, এম অফ এর 4 গুণ। এটাই তো আমার অ্যান্সার, এটাই তো আমার অ্যান্সার। এম অফ বিটা কি লিখতে পারি? 4 অফ এম অফ এ, পরের লাইনে। এটাই তো আমার অ্যান্সার। দেখেন বুঝতে পারেন কিনা। ক্যালকুলেশনটা বুঝতেছো না? আরেকটু ভাঙ্গায় করাই দিব। আচ্ছা দেখো আরেকটা জায়গায় গিয়ে করাই দিই, এইখান থেকে কপি করে নিয়ে নতুন একটা জায়গায়। এখানে শর্টকাটে করলাম, এটা কিবোর্ড রাখতে ভালো হইতো। আচ্ছা যাই হোক, 3/2 দেখো আমি একটু ভাঙ্গিয়ে করাই দিই। এখানে 3/2 ইকুয়াল টু 1/m অফ এ প্লাস 2/m অফ বি ডিভাইডেড বাই m অফ এ, 1/m অফ এ। দেখো এটা অনেকে বুঝতেছে না ভাগটা কিভাবে করছি। দেখো 3/2 রেখে দিচ্ছি, আমি এটাকে এইভাবে লিখতে পারি না? 1/m অফ এ ডিভাইডেড বাই 1/m অফ এ। দেখো 1/m অফ এ দিয়ে এটাকেও ভাগ করছি, এটাকেও ভাগ করছি, যোগ। এখানে লিখতে পারি না 2/m অফ এ ডিভাইডেড বাই 2/m অফ বি? তো এটা কি লিখবো? m অফ বি। সো এইখানে কি লিখবো? m অফ বি 1/m অফ এ। দেখো ভাঙ্গায় করায় দিলে সবই বুঝবা। 3/2 সমান সমান এই 1/m অফ এ 1/m অফ এ কাটলে 1 থাকে, এটুক তো বুঝছো। দুইটাই সেম, ভালোভাবে তাকায় দেখো, এটাও যা এটাও তা, দুইটা কাটলে 1 থাকে। প্লাস এই এম অফ এটা যদি ভাগ করো উল্টায় যাবে না? সো 2 ইন্টু এম অফ এ ডিভাইডেড বাই এম অফ বি। এখন দেখো এটা এই জায়গাতেই রাখলাম, এই 1টা ওই পাশে নিয়ে বিয়োগ করলাম। 2 ইন্টু এম অফ এ বাই এম অফ বি সমান সমান 3/2 মাইনাস 1। সো এরপরে দেখো 2 ইন্টু এম অফ এ বাই এম অফ বি, এইটুক যদি না পারো তাহলে তোমরা গয়ে কারে গা ধয়ে কারে ধা, ছোটবেলার লসাগু গসাগু। 3 মাইনাস 2 তাহলে 1/2, 2 অফ এম অফ এ বাই এম অফ বি। আমরা কি লিখতে পারি? 1/2। তোমার এগুলো মুখে মুখেই করতে হবে, কারণ বুয়েটে এত জায়গা পাবা না। তো রচনা লেখার জায়গা পাবা বুয়েটে? বলো, রচনা লেখার জায়গা পাবা? আয়তন কেন চেঞ্জ হবে? ঠিক আছে, আয়তন কেন চেঞ্জ হবে? এখানে আয়তন তো কাটাকাটি যাচ্ছে। এই অংশের যে আয়তন হবে, ঠিক আছে, আর এই অংশের আয়তন কাটাকাটি যাচ্ছে। তো এখানে তো এক্সট্রা আয়তন অ্যাড হয়েছে, এই আয়তনটা, ঠিক আছে, এখানে আয়তন চেঞ্জ হবে না। ওকে। আর গ্যাসের ক্ষেত্রে তো পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন ধরা হয়, এটা তো তরল চিন্তা করলে হবে না। কারণ এই গ্যাসের যে আয়তন, এই পুরা পাত্রেরই আয়তন, মানে এই গ্যাসের ক্ষেত্রে যে আয়তনটা ধরা হয়, তোমাদের একটা কনফিউশন লাগতে পারে, ভাই আয়তন কেন? কারণ পাত্র তো একই। গ্যাসের ক্ষেত্রে আয়তনটা একটু খেয়াল করো, আয়তনটা কি? গ্যাস পুরা পাত্রের যে জায়গা জুড়ে ছোটাছুটি করতে পারে সেটাই তার আয়তন। তো এ গ্যাসের যে আয়তন, একই পাত্রেই তো বি গ্যাস ঢুকাইছে, একই পাত্রে বি গ্যাস ঢুকানো হয়েছে না রে বাবা? তাই কি না? তো এ গ্যাসের যে আয়তন, বি গ্যাসেরও তো সেম আয়তন। বুঝতে পারছো? মিশ্রিত করার পরও আয়তন সেমই থাকবে, চেঞ্জ হবে না। এখন দেখো পাত্র সেম, ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে কারো? আর কোনো কনফিউশন আছে? ক্লিয়ার করে না, এগুলো তো আমি টাইম দিব, কারণ এগুলো হচ্ছে চিন্তা করার ম্যাথ। আর কোনো কনফিউশন?
ক্লিয়ার? শুরু থেকে রিক্যাপ। আচ্ছা দেখো, শুরু থেকে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, টেনশন করার কোনো কারণ নাই, ভাইয়া আছি তোমাদের সাথে। দেখো 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম পরিমাণ কোনো গ্যাস এ এর চাপ 2 বার। ওকে, তো এ গ্যাসের চাপ 2 বার। বলছে একই উষ্ণতায় যখন 2 গ্রাম পরিমাণ অন্য কোনো আদর্শ গ্যাস বি কে এই পাত্রে মিশ্রিত করানো হলো তখন চাপ বেড়ে 3 বার হইল। মানে এটা আমি বোঝানোর স্বার্থে দিছিলাম, প্রথমে এ গ্যাস ছিল পাত্রে, এগুলো তো এইভাবে লেয়ার আকারে থাকবে না, এগুলো কি হয়ে যাবে, মিক্সচার হয়ে যাবে। তো মিক্সচার দেখাইলে তোমাদের মাথা আরো আউলায় যেত। সো এ গ্যাস যখন ছিল তখন তার চাপটা ছিল 2 বার। যখন তুমি বি গ্যাসটা মিক্সচার করছো, বি গ্যাসটা আনছো, তখন চাপটা বেড়ে গেছে, 3 বার হয়ে গেছে। বুঝতে পারছো? তো এই দুইটা শর্ত দিছে, এখন বলছে গ্যাস দুইটার আণবিক ভরের মধ্যে সম্পর্ক বের করতে। সো এই গ্যাসের জন্য আমি কি পাই দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ পাঠাইছি। 2 বার যখন ছিল তখন আমি একটা সমীকরণ পাইছি, কারণ এ গ্যাস 1 গ্রাম নিছিলাম, ডাব্লিউ এর মানটা বসাইছি। কারণ এই দেখো 2v ইকুয়াল টু এন, মোল সংখ্যা কি ডাব্লিউ বাই এম আর টি। সো ডাব্লিউটা কত, এ গ্যাস 1 গ্রাম নিছিলাম, দেখো 1 গ্রাম পরিমাণ, 2v ইকুয়াল টু 1/m আর টি, একটা সমীকরণ পাইছি। তারপরে এ প্লাস বি মানে দুইটা মিশ্রিত করার পরে কি হয়েছে, চাপটা 3 বার হয়ে গেছে। তো পি এর জায়গায় 3 বসাইছি, আয়তন সেমই থাকবে কারণ একই পাত্রে মিশাইছি। সো ডাব্লিউ এ ডিভাইডেড বাই এম অফ এ, মোল সংখ্যা, কারণ এই মিশ্রিতর ক্ষেত্রে মোল সংখ্যাটা কি হয়, দুইটা মোল সংখ্যা যোগ হয়ে যায়, দুইটার পরিমাণ যোগ হয়ে যায়। ডাব্লিউ অফ এ ডিভাইডেড বাই এম অফ এ, ডাব্লিউ অফ বি ডিভাইডেড বাই এম অফ বি। আর টি তো আগের মতোই আছে, কারণ একই তাপমাত্রায়, দেখো এখানে বলে দিছিল কিন্তু একই উষ্ণতায়, তাই তাপমাত্রা চেঞ্জ হয় নাই মিশ্রণের পরে। আর মোলার গ্যাস ধ্রুবক তো কনস্ট্যান্ট, এটার জন্যও যায় এটার জন্যও তা, তো আমি আর আলাদাভাবে লিখি নাই। সো 3b ইকুয়াল টু কি, ডাব্লিউ অফ এ ডিভাইডেড বাই এম অফ এ প্লাস ডাব্লিউ অফ বি ডিভাইডেড বাই এম অফ বি আর টি। সো 3v ইকুয়াল টু 1/ma প্লাস 2 ডিভাইডেড বাই এম বি আর টি। বুঝে গেছে? ক্লিয়ার? ক্লিয়ার এইটুক? 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ, 1 আর 2 কি ক্লিয়ার? বলেন তো, 1 আর 2 কি ক্লিয়ার? তারপরে দেখো আমি সম্পর্ক বের করার জন্য কি করছি, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করছি, ভাগ করে তারপরে আমি সম্পর্কটা বের করছি, বাকিটা ক্যালকুলেশন। ওকে, ডান? ভাই 20 তারিখের আগে কি এই চ্যাপ্টার শেষ হবে? আমি চিন্তা করো 20 তারিখের আগে আমি আর কয়টা ক্লাস নিতে পারবো? তোমাদের বলি, তোমরা যে চ্যাপ্টার শেষের জন্য লাফাও, 20 তারিখের আগে আমি এই চ্যাপ্টারটার কয়টা ক্লাস নিতে পারবো? 2টা বা 3টা। এই চ্যাপ্টারটা শেষ করতে আমার আরও 9টা ক্লাস লাগবে, ঠিক আছে, বা 8টা ক্লাস লাগবে। ডান? ঠিক আছে। আচ্ছা গ্যাস যদি না থাকতো তাহলে তো তোমার এই সূত্র ইউজই করতে পারতাম না। পিভি ইকুয়াল টু এনআরটি আমরা কি কার জন্য ইউজ করতেছি? গ্যাসের জন্য না? আমরা তো এই পুরো চ্যাপ্টারটাই কি পড়তেছি, গ্যাস নিয়ে পড়তেছি। বুঝতে পারছো? এই পুরো চ্যাপ্টারটা গ্যাস নিয়েই পড়তেছি। সো পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ, ঠিক আছে? ওকে। আর যদি এক্সাম নিয়ে কারো প্যারা থাকে, আমাদের আর্কাইভ আছে, আমার, সঞ্জয় দাদার, হিমেল, 3জনের আর্কাইভ দেওয়া আছে। যারটা তোমার ভালো লাগে শেষ করে নাও, সমস্যা নাই তো। আমরা একদম বেসিকটা প্র্যাকটিস করে রেগুলার বেসিসে পড়তেছি এটা। ওকে, আচ্ছা এই প্রশ্নটা একটু তুলো, এটাও চমৎকার একটা প্রশ্ন, 2 মিনিট টাইম দিলাম, তোলার পরে একটু ভাবো। আজকের প্রশ্নগুলো করে মজা পাবা সবাই, ঠিক আছে?
না, এটা নতুন কোনো ভার্সিটি ব্যাচ না, আগের ব্যাচটাই। ঠিক আছে, আগের ব্যাচটাই, যে ক্লাসগুলো আছে রেকর্ডেড ক্লাসগুলা নাসিম, সেই রেকর্ডেড ক্লাসগুলো আমরা 50 দিনে যারা গুচ্ছের প্রস্তুতি নেবে তাদেরকে রিভিশন প্ল্যানার আকারে দিব। এছাড়া আমরা হ্যাঁ 44 দিন, হ্যাঁ আচ্ছা 44 দিনে শেষ করে দিবে। ওকে, আসো দেখো চমৎকার আরেকটা ম্যাথ। ড্রেন পরিষ্কার করার ড্রেনেক্সে সূক্ষ্ম মাত্রার অ্যালুমিনিয়াম থাকে, ঠিক আছে, যেটি কস্টিক সোডা দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে ডাইহাইড্রোজেন উৎপন্ন করে। ডাইহাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন গ্যাস, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ডাইহাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন গ্যাস। সো দেখো কি কি বলছে। ডাইহাইড্রোজেন স্পেসিফিক ভাবে বলার কারণ কি, এটা হচ্ছে মেইনলি অনেক সময় বলে দেয় যে অনেকে হাইড্রোজেন বলে। দেখো কি কি বলছে, ড্রেন পরিষ্কার করার ড্রেনেক্সে আমরা যেটা দিয়ে ড্রেন, সূক্ষ্ম মাত্রার অ্যালুমিনিয়াম থাকে। কি থাকে? অ্যালুমিনিয়াম। ড্রেনের ভিতরে কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে। আর আমরা ড্রেন পরিষ্কার করি কি দিয়ে? কস্টিক সোডা দিয়ে। কস্টিক সোডা বুঝি তো? বলেন তো? সোডিয়াম হাইড্রোক্সাইড। কোনটা দিয়ে পরিষ্কার করি বলেন তো? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে পরিষ্কার করি। এখন কস্টিক সোডা দ্রবণের সঙ্গে আমার কি করে? এই অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে কি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এখন মেন প্রশ্নটা আসি, এটা তো বিক্রিয়া দেখলাম, বলছে যদি 0.15 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে, ধরো ড্রেনের যে অ্যালুমিনিয়াম আছে তার 0.15 গ্রাম বিক্রিয়া করে, তবে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ধরলাম ওইখানে ড্রেনের ভিতরে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একবার চাপটা যদি একবার হয়, তাহলে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে? কত আয়তনের হাইড্রোজেন গ্যাস নির্গত হয়? কে কে পারবে এটা? কে কে পারবে এটা? চমৎকার একটা প্রশ্ন। কে কে পারবে এটা? পারবা না? ট্রাই করব আগেরটার মতো? না না না, কোনো ম্যাথই একটার সাথে আরেকটা রিলেটেড না, ঠিক আছে? কে কে পারবা? আগেরটার মতো না, না আগেরটার মতো না। সো আসেন আমরা যদি যাই, আমরা মেইন বিক্রিয়াটা দেখি। অ্যালুমিনিয়াম কার সাথে বিক্রিয়া করতেছে? কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা, ড্রেন পরিষ্কার করার সময় তুমি তো কিছু পরিমাণ পানিও দাও, নাকি পানি দাও না? পানি দাও না? সো এই বিক্রিয়াটাতে পানিও আসবে। তারপর যদি আমরা সামনে যাই, এই অ্যালুমিনিয়াম আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে পানির উপস্থিতিতে এরা কি করে? সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে, NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট। এটাকে কি বলে? সোডিয়াম অ্যালুমিনেট। সাথে কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। সো এটা যদি সমতাকরণ করি, এই বিক্রিয়াগুলো যখনই বিক্রিয়া লিখবা, তোমরা ছোটবেলায় পরিমাণগত রসায়ন পড়ছিলা, সমতাকরণ করা কিন্তু মাস্ট, ঠিক আছে? ঠিক আছে, সমতাকরণ করা মাস্ট। এখন দেখো অ্যালুমিনিয়াম এখানে কয়টা? একটা। এখানে অ্যালুমিনিয়াম একটা, সোডিয়াম একটা, এখানেও সোডিয়াম একটা। হাইড্রোজেন কয়টা? দেখো এখানে দুইটা, এইখানে দুইটা। বাট অক্সিজেন কয়টা দেখো তো? অক্সিজেন, ও সরি, হাইড্রোজেন এখানে তিনটা, ওইখানে দুইটা। সো তুমি কি করো? চট করে এখানে 3 দিয়ে দাও, কারণ ব্যালেন্স করতে হবে। 3 দিয়ে দিলাম, হাইড্রোজেন তো 6টা হয়ে গেল। আচ্ছা, এখন এখানে হাইড্রোজেন কিভাবে 6টা মিলাবে? এখানে 2 দিলে 4 হয়ে যাবে, এখানে 2 দিলে হাইড্রোজেন 2টা হয়ে যাবে, 6টা মিললো। ভাই বাকিগুলো কিভাবে মিলাবো? দেখো অক্সিজেন কয়টা হয়ে গেছে? এখানে 2টা, এখানে অক্সিজেন 2টা, 4টা হয়ে গেছে। সো এখানে অক্সিজেন 2টা আছে, 2 দিলে 4 হয়ে যাচ্ছে। দেখো বাকি সব কিছু মিলে গেছে। দেখো সোডিয়ামও 2টা আছে, সোডিয়ামও 2টা আছে, শুধু অ্যালুমিনিয়াম বাকি, অ্যালুমিনিয়াম 2টা, এখানে 2 দিয়ে দাও। এই হচ্ছে সমতাকরণ ডান। সমতাকরণটা বুঝছো? দেখো প্রথমে আমি ঝামেলা পাইছি কোথায়? হাইড্রোজেনে। হাইড্রোজেন কি ছিল ভাইয়া? এখানে হাইড্রোজেন একটা ছিল, এখানে হাইড্রোজেন 2টা ছিল। তো টোটাল হাইড্রোজেন এখানে 3টা ছিল, ওইখানে 2টা ছিল। সো ওইখানে আমি 3 দিছি, হাইড্রোজেন সংখ্যা মিলাইছি,
এখানে আবার হাইড্রোজেন আইসা ব্যালেন্স করছে, এখানে যেহেতু 6টা হয়ে গেছে, এখানে 3টা, কি করা যায়? তো এখানে 2 দিছি, 2 দুগুণে 4, এখানে 2 দিছি 6। তারপরে ভাইয়া কি করলাম, তারপরে হচ্ছে হাইড্রোজেন যেহেতু 6টা হয়ে গেছে, এখানে আবার দেখলাম অক্সিজেন বাইরে গেছে। সো এখানে অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 2টা, 4টা হয়ে গেছে, এখানে 2 দিলে 4 হয়ে যায়। সোডিয়াম 2টা মিলে গেছে অটোমেটিক। দেন অ্যালুমিনিয়াম বাকি থাকে, অ্যালুমিনিয়ামে 2 দিয়ে দিস। এটা তো বুঝতে পারছো তোমরা? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? পানি কই থেকে আসলো? আরে এটা তো কমন সেন্স। তুমি কি পানি ঢালবা না? তুমি যখন টয়লেটটা পরিষ্কার করবা, ড্রেনটা পরিষ্কার করবা, তুমি কি শুধু টয়লেট ক্লিনার দিয়ে দিবা নাকি? নাকি পানি লাগবে এইখানে? ঠিক আছে, এটা কমন সেন্স। পানি লাগবে কি না? রাস্তার ড্রেনেও তো পানি থাকে। যে ড্রেনে চিন্তা করো, পানি ছাড়া ড্রেন আছে? রাস্তারটাও চিন্তা করো, পানি লাগবে এখানে, না ব্যালেন্স করতে পারবো না ইকুয়েশন। এখন আমরা দেখি অ্যালুমিনিয়াম এখানে কয় মোল আছে দেখো তো। 2 মোল আছে, তাই না? 2 মোল অ্যালুমিনিয়াম সমান সমান কত গ্রাম? 1 মোল যদি 27 গ্রাম হয়, 2 মোল কত হবে? 54 গ্রাম না? এখন দেখো 54 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে তোমার কত মোল হাইড্রোজেন তৈরি হয়? দেখো তো, 3 মোল হাইড্রোজেন তৈরি হয়। কয় মোল? 3 মোল। ভালোভাবে বুঝো, 54 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে তোমার 3 মোল হাইড্রোজেন তৈরি হয়। তাহলে তোমার অ্যালুমিনিয়াম কতটুক নিচ্ছ? যেহেতু হাইড্রোজেন গ্যাসের পরিমাণ নির্ণয় করতে বলছে, সো আমাদের হাইড্রোজেনের মোল সংখ্যাটা লাগবে। এখানে কত মোল হাইড্রোজেন তৈরি হয়? তোমাকে 0.15 গ্রাম অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করছো না? দেখো তো। সো 0.15 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে, আমি একটু বাংলাটাও লিখে দিই এখানে, এখানে লিখে দিই, অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয় 3 মোল হাইড্রোজেন। তাহলে এত গ্রাম অ্যালুমিনিয়াম থেকে তৈরি, বানানটা উপরে ভুল হয়েছে, হ্যাঁ, দীর্ঘিকার। তৈরি হয়, আমরা কি বলতে পারি, 3 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 54 এত মোল হাইড্রোজেন। ইয়েস অর নট? তাহলে কত মোল আসে দেখো তো, কত মোল আসে? ক্যালকুলেশন করো ব্রাদার, ক্যালকুলেটরটা দাও, ডেলি মনে করাই দিতে হয় তোমার। কত মোল আসে? 54 কিভাবে আসলো? এই যে 2 মোল, এই দেখো, ভালোভাবে তাকাও, আমি বলি 54 কিভাবে আসলো। দেখো এই যে, ভালোভাবে তাকাও, এই যে 2 মোল অ্যালুমিনিয়াম, এইটা থেকে তৈরি হয় 3 মোল হাইড্রোজেন গ্যাস। বুঝে গেছে? সো 1 মোল অ্যালুমিনিয়াম সমান সমান কত গ্রাম? 27 গ্রাম না? ছোটবেলায় পড়ছো 1 মোল অ্যালুমিনিয়াম সমান সমান 27 গ্রাম, পড়ছো মনে আছে? তাহলে 2 মোল সমান সমান কত গ্রাম? 54 গ্রাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা, ওই যে ছোটবেলায় যে পরিমাণগত রসায়ন করছে। তাহলে কত আসে? 0.0083 মোল। কত আসে রে বাবা? 0. আচ্ছা 0.0083 মোল, এত মোল। সো এইটাকে আমি একটু সাইডে রাখি, ছোট করে সাইডে রাখি। ওকে, তাহলে দেখেন স্যার, আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে আমার হাইড্রোজেন কত মোল তৈরি হবে সেটা পাইছি। এখন আমার কি চাইছে? হাইড্রোজেনের আয়তন চাইছে। উই নো, আমরা জানি কি বলতো, পিভি ইকাল টু এনআরটি। আয়তন ভি ইকাল টু কি? এনআরটি ডিভাইডেড বাই পি নাকি? বলেন তো এই সমীকরণ। হাইড্রোজেনের মোল সংখ্যা জানি আমি 0.0083 মোল।
মোলার গ্যাস ধ্রুবক কত? 0.0821। তাপমাত্রা কত বলছে? 20 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 293 কেলভিন। মাথায় ঢুকে কিনা আমার? কি এখন কি 20 ডিগ্রি সেলসিয়াস ভাঙানো দরকার আছে? আর 2 দিন ধরে ম্যাথ করতেছি, ভাঙানো দরকার আছে? ইয়েস অর নট বলো। চাপ কত? 1 বার। 1 ATM সমান সমান 1 বার। বুঝে গেছে? কোনো প্যারা নাই। 1 ATM যেটা 1 বারই সেটা। বার আর ATM-এ প্যাস করো না, ঠিক আছে? ওইটা কোনো চেঞ্জ আসে না। 1 বারে 1 ATM ধরে নিবা অঙ্ক করার সময়, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে কত আসে দেখেন তো? 0.080083 into 0.0821 293 0.199 লিটার, বা এটা যদি মিলিলিটারে লেখো 199 মিলিলিটার। এটাই অ্যান্সার। দেখে মনে হচ্ছিল না কত কঠিন? আসলে কি কঠিন বলেন স্যার? দেখে মনে হচ্ছিল কঠিন কিনা? দেখে মনে হচ্ছিল কঠিন কিনা? ভাই আমি এসিএস এর ফার্স্ট কেমিস্ট্রি, আমি আগের সাইকেলগুলো কিনবো, বাট ওই ক্লাসগুলো কিভাবে কমপ্লিট করব এটা বুঝতেছি না। যে কোনো একটা চ্যাপ্টার ধরে সিরিয়ালি শেষ করো, তাহলেই হবে ভাইয়া। যে কোনো একটা চ্যাপ্টার ধরে সিরিয়ালি শেষ করো, তাহলেই হবে। হ্যাঁ, বার আর এটিএম একটা সম্পর্ক দেখাইছিলাম, শ্যাডো। 1 ATM সমান সমান 1.013 বার। ওইটা দিলেও তোমার রেজাল্টে আহামরি চেঞ্জ আসবে না, বুঝা গেছে? এটা না করলেও পারো, সমস্যা নাই। ডান, এই ম্যাথটা সবাই বুঝছি? এই ম্যাথটা সবাই বুঝছি কিনা বলেন? এই ম্যাথটা সবাই বুঝছি কিনা বলেন? এখন আসেন পরের আরেকটা ম্যাথ, চমৎকার একটা ম্যাথ। ম্যাথটা তুলেন। তুলো তুলো ভাইয়া, আমি নতুন, শুরু থেকে ক্লাসগুলো করো। নাসিম, ম্যাথগুলা তোলাই। আচ্ছা, প্রথমটা আরেকটু বলেন, প্রথমটা না দ্বিতীয়টা? সুস্মিতা গুপ্ত। বাঁধন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা আরেকবার রিক্যাপ করবেন? আচ্ছা, আমি আরেকবার রিক্যাপ করবো, সমস্যা নেই। ম্যাথটা তুলো, টাইমটা শেষ হোক, আরেকবার রিক্যাপ করবো।
আচ্ছা, আগের ম্যাথটা অনেকে বুঝে নাই, দেখো বুঝাচ্ছি। আগের ম্যাথে প্রশ্নটা কি ছিল দেখাই, আরেকবার দেখাই। দেখো বলছে কি, যদি 0.15 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে তবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 বার চাপে কত আয়তনে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এটা একদম সিম্পল একটা ম্যাথ। দেখো আমরা দেখছি এই যে এখানে বলছে অ্যালুমিনিয়ামের সাথে কস্টিক সোডা পানি বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এখন যদি এসটিপিতে চিন্তা করি, এসটিপিতে হচ্ছে তোমার 54 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে যদি তুমি বিক্রিয়া করো তাহলে 3 মোল হাইড্রোজেন তৈরি হবে। বাট তুমি তো 54 গ্রাম অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করো নাই, করছো? ইয়েস অর নট বলো। তুমি কতটুকু নিয়ে কাজ করছো বলো তো? 0.15 গ্রাম অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করছো। তুমি অল্প একটু অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করছো। এখন তুমি এই 0.15 গ্রাম অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করলে কতটুকু অ্যালুমিনিয়াম তৈরি হবে সেটা আমরা বের করছি। আমরা পাইছি 0.0083 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এখন আমার হাইড্রোজেন গ্যাসের আয়তন তৈরি হবে বের করতে বলছে। আর আমি হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা জানি, আমার চাপ দেওয়া আছে, আমার তাপমাত্রা দেওয়া আছে, আমার মোলার গ্যাস ধ্রুবক আমি জানি। এখন আয়তন বের করছি। বুঝছেন এখন স্যার? বুঝছেন? ঠিক আছে, বুঝছেন স্যার? ওকে, এখন আসেন প্রথম প্রশ্ন তোমাদের। ভাই প্রশ্নটা আগে পড়ি, তারপরে প্রথম প্রশ্ন বলি। কি বলছে? বেলুনের ভর এবং প্রতিস্থাপিত বায়ুর ভরের পার্থক্যকে কি বলে? পেলোড বলা হয়। এই পেলোড জিনিসটা কি ভাই? বুঝলাম না। বুঝছো? ইয়েস অর নট বলো, বুঝছো কি না পেলোড জিনিসটা কি? সো দেখো বুঝাই। ওহো, আচ্ছা হাত দিয়ে একই অপূর্ব দাদার কাছে ট্রেনিং নিতে হবে। ও সরি। আচ্ছা, প্যারাশুট চিনো? প্যারাশুট তোমরা? ঠিক আছে, প্যারাশুট। ওকে, অনেক সুন্দর হয়েছে না? ইন্সপায়ার করবা, মোটিভেশন দিবা। তোমরা না পারলে আমরা তো মোটিভেশন দিই তোমাদের। হ্যাঁ, তা আমরা পারি না, এখন তোমরা মোটিভেশন দিবা। যেমন খুশি তেমন। ওকে, এই হচ্ছে আমাদের প্যারাশুট। ওকে, প্যারাশুট অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমি যদি একটা জাদুঘরে রাইখা দেই, এটাই দেখবা কোটি কোটি টাকা বিক্রি হয়েছে। মানে যত অসুন্দর পিকচার আছে পৃথিবীতে সেগুলোই। এটার ভিতরে একটা কারুকার্য আছে, এটার ভিতরে অনেক কিছু আছে। ওকে, খেয়াল করো। সো আর্ট, সো প্যারাশুট। এখন এই একটা প্যারাশুট কতটুকু ওজন নিতে পারবে, এই দেখো কতটুকু ওজন নিতে পারবে সেটাকে বলা হয় পেলোড। মানে কতটুকু ভর নিতে পারবে সেটাকেই বলা হয় পেলোড। এখন এটা কিভাবে বের করে দেখো, এটা কিভাবে বের করে। এখন প্যারাশুটের মেকানিজম জানো কিনা? ও কিন্তু বায়ুগুলাকে অপসারিত করতে থাকে। হ্যাঁ, ওর আয়তন দিয়ে বায়ুগুলাকে কি করতে থাকে? অপসারিত করতে থাকে। সো এই পেলোডটা বের করা হয় এইভাবে যে ওই বাইরে থেকে যে পরিমাণ বায়ু অপসারিত করে, আর প্যারাশুটের ভিতরেও তো একটা বায়ুর ওজন আছে, তাই না? ধরো হিলিয়াম গ্যাস বা আদার যে গ্যাসই থাক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তো হিলিয়াম গ্যাসই ব্যবহার করা হয়। সো এই ভিতরে যে গ্যাসের ওজন, ঠিক আছে, এই গ্যাসের ওজনের পার্থক্যটাকেই কি বলা হয়? পেলোড। মানে কতটুকু ভর নিতে পারবে। ধরো বেলুনের ভর হইল 100 কেজি বা 150 কেজি, বা ধরো 1000 কেজি হইলো বেলুনের ভর। আর সে হচ্ছে মনে করো ধরো 2000 কেজি বায়ু অপসারণ করতে পারে, তাহলে পেলোড কতটুকু হবে? ধরো বেলুনের ভিতরের ভর হচ্ছে 1000 কেজি, মানে এই যে বায়ুর ভর, ঠিক আছে, আর অপসারণ করতে পারে সে 1500 কেজি, তাহলে কতটুকু নিতে পারবে সে পেলোড বলো তো? 500 কেজি, ঠিক আছে। এটারই বলে পেলোড, মানে সে কতটুক নিতে পারবে। কারণ বেশি পরিমাণ বায়ু অপসারণ করতে পারলে বেশি পরিমাণ নিতে পারবে। বুঝতে পারছো? ওকে, হ্যাপি বার্থডে জাবের, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আবার কষ্ট আছে, জীবন থেকে একটা বছর চলে গেল। যাক,
সুখ দুঃখ মিলিয়েই জন্মদিনের শুভেচ্ছা। আসো সামনে যাই। বুঝছো পেলোড জিনিসটা কি? দাঁড়াও আমি আবার বুঝাই। পেলোড হচ্ছে এই যে প্যারাশুট যে উড়ে বা বিভিন্ন রকেটের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, প্যারাশুটটা সবচেয়ে সহজ। প্যারাশুট যে আকাশে উড়ে সে কতটুকু ভর নিতে পারবে, ঠিক আছে? প্যারাশুটটা এই যে ঝুড়ির ভিতরে মানুষ নেয় 8 জন 10 জন 12 জন, ঠিক আছে? মানুষ নেয় না? অনেক ক্ষেত্রে দেখবা হচ্ছে ঝুড়ির ভিতরে, ওই ভিডিওগুলো দেখছো কিনা তোমরা, ঝুড়ির ভিতরে এই পিকনিক করে ওরা, রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, কত রকমের ভিডিও। নাইলে আজকে ইউটিউবে গিয়ে দেখে নিও, সবকিছুই তো তোমাদের হাতের মুঠোয়, ঠিক আছে? কার্টুনে দেখছো। ওকে, আমার অনেক ইচ্ছা, আমি আজ পর্যন্ত প্যারাশুটে উঠি নাই, আমার এটা উইশ আছে প্যারাশুটে ওঠার, তোমরা দোয়া করে যেন উঠতে পারি। সো এই যে এটা কতটুকু ভর নিতে পারবে এটা ডিপেন্ড করে হচ্ছে এই প্যারাশুট তার এই বাইরের ক্ষেত্রফল দিয়ে কতটুকু বায়ু অপসারণ করতে পারছে, সে অপসারিত বায়ুর ওজন। আবার প্যারাশুটের ভিতরেও তো বিভিন্ন গ্যাস থাকে, হিলিয়াম গ্যাস থাকে ম্যাক্সিমামই, ঠিক আছে? এই হিলিয়াম গ্যাসের ওজন, এই ওজনের পার্থক্যটাকে, এই অপসারিত বায়ুর ওজন আর নিজের ভিতরে যতটুকু গ্যাস আছে এইটার পার্থক্যটাকেই বলা হয় কি পেলোড। ওকে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, এখন আসো। সো দেখো বেলুনের ভর এবং প্রতিস্থাপিত বায়ুর ভরের পার্থক্যকে ভালোভাবে বুঝো। প্রতিস্থাপিত মানে যতটুকু বায়ু সে অপসারণ করতেছে, প্রতিস্থাপিত ভরের পার্থক্য এবং বেলুনের ভর, এই দুইটার পার্থক্যটাকে কি বলে? পেলোড বলা হয়। এখন বলছে যখন 10 মিটার ব্যাসার্ধ যুক্ত 100 কেজি ভরের একটি বেলুনকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, দেখো একটা বেলুন বলছে 10 মিটার ব্যাসার্ধ এবং বেলুনের ভর হচ্ছে 100 কেজি ভরের একটি বেলুন, ঠিক আছে? এই বেলুনকে বলছে, দেখো অন্য একটা কালি দিয়ে দিচ্ছি এই ইয়াটা, এই মার্কটা, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1.66 বার চাপে হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করা হয়। হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করা হয়। তবে পেলোড গণনা করো। আর এর মান বলে দিচ্ছে 0.083, ঠিক আছে? বার পার ডেমি কিউব পার কেলভিন পার মোল, ঠিক আছে? আর বায়ুর ঘনত্ব বলে দিচ্ছে 1.2 কেজি পার মিটার কিউব। আচ্ছা, বুঝতেই পারতেছো আমার দুইটা জিনিস বের করতে হবে। বলো তো পেলোড বের করার জন্য কয়টা জিনিস বের করতে হবে আমার? এটা হচ্ছে বেলুনের ভর আর আরেকটা হচ্ছে প্রতিস্থাপিত বায়ুর ভর। কয়টা জিনিস বের করতে হবে স্যার বলেন? কয়টা জিনিস বের করতে হবে বলেন তো? দুইটা জিনিস। তো প্রশ্নটা তো বুঝিয়ে দিলাম, কইরা নাও তোমরা, পারবা না? প্রশ্নটা তো বুঝিয়ে দিলাম, কইরা নাও, পারবা কিনা? কে কে পারবা এখন? একশো কেজিটা গ্যাস সহ ভর না, 100 কেজিটা শুধু এই যে বেলুনের ভরটা। গ্যাস দিলে তো বেলুনের ভরটা আরো বাড়বে, গ্যাসের ভরও তো বের করতে হবে। গ্যাস ছাড়াই বেলুনের ভর 100 কেজি। আচ্ছা পারবা, করো, তোমরাও করো আমিও করি। ঠিক আছে, পারলে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমরা পারলে আমার খুবই ভালো লাগে। ওকে, ওকে আসেন স্যার। দেখেন প্রথম ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে 10 মিটার, তাহলে আমি কি করি? বেলুনের আয়তন বের করি। এই বেলুনের আয়তনের সূত্র কি বলতো? 4/3 পাই আর কিউব না? ঠিক আছে? ঠিক আছে কিনা বলেন, আমি কিন্তু ম্যাথ পারি না। অভিদাদার সৈনিকেরা বলো, ম্যাথ পারো কিনা? 4/3 পাই আর কিউব, ইয়েস অর নট? তারপর আসো, তা আমরা যদি দেখি 4/3 পায়ের মান কত? 3.1416। আর কত? দেখো আর হচ্ছে 10 মিটার, সো 10 হোল কিউব যদি হয় তাহলে ব্যাসার্ধটা কি এককে পাবো? মিটার কিউবে। কারণ কি 10 মিটার, তাহলে 10 মিটারকে হোল কিউব করলে তো মিটার কিউবই হবে। সো এই রেজাল্টটা কত আসে দেখেন তো?
হ্যাঁ, বেলুন আর গোলক তো একই জিনিস। বেলুনের ক্ষেত্রফল তো গোলকের ক্ষেত্রফলই। ফোর ওয়ান ডাবল এইট পয়েন্ট এইট 4188.8 মিটার কিউব। আচ্ছা, এটা কি বেলুনের আয়তন? আচ্ছা, এখন বায়ুর ঘনত্ব। বেলুন তার আয়তনের সমান, দেখো বেলুনের আয়তন যত, তার আয়তনের সমানই তো বায়ু অপসারণ করবে, নাকি আয়তনের থেকে কম বায়ু অপসারণ করবে বলো তো? বেলুন কতটুক বায়ু অপসারণ করতে পারবে? আয়তনের সমান না? ঠিক আছে, ইয়েস অর নট? সবাই একটু ইয়েস অর নট বলেন। বেলুন তার আয়তনের সমানই কি করতে পারবে? বায়ু অপসারণ করতে পারবে। তাহলে লিখি, প্রতিস্থাপিত বায়ুর ওজন কত আসে? দেখো আমরা ভর কি জানি, ওজন বা ভরই লিখি, ঠিক আছে? ওজন বললে জিনিসটা খারাপ দেখা যায়, ওখানে তো অভিকর্ষ ত্বরণ এসে পড়বে। ঠিক আছে, প্রতিস্থাপিত বায়ুর ভর আমরা কি জানি? ঘনত্ব ইন্টু আয়তন, তাই না? বেলুনের আয়তন ইন্টু বায়ুর ঘনত্ব, ইয়েস অর নট? ঘনত্ব কত আসে দেখেন তো? ঘনত্ব, বায়ুর ঘনত্ব কত দেওয়া আছে? 1.2 কেজি পার মিটার কিউব এককে দেওয়া আছে না? আর আমার বেলুনের আয়তন কত? 4188.8 মিটার কিউব। তাহলে আমি প্রতিস্থাপিত বায়ুর ভর কিন্তু পেয়ে গেছি। দেখো, 4188.8 ইন্টু 1.2, তাহলে কি পাই? 5026.56। কত হবে এককটা বলেন তো স্যার? এককটা কত হবে স্যার বলবেন? এককটা কত হবে? কেজি হবে না? দেখো তো এককটা কি হবে? কেজি। নাইস। সো একটা ডাটা পাইছি, ওকে? একটা ডাটা পাইছি, এখন করতে পারবে না বাকিগুলা? একটা ডাটা তো পাইলাম, বাকিগুলা করতে পারবেন না স্যার? বাকিগুলা করতে পারবেন কিনা স্যার বলেন? কে কে পারবা তাদেরকে আমি দেখতে চাই। কে কে পারবা তাদেরকে দেখতে চাই। ওকে, দেখো বাকি অংশগুলো কে কে পারবা ভাই বলো তো? সাইডে নিয়ে রাখতেছি। কে কে পারবা বলো? এখন আসো আমরা হিলিয়ামের ভরটা বের করি। বেলুনের ভর তো জানি 100 কেজি, ঠিক আছে? এখন হিলিয়ামের ভর। হিলিয়ামের ভর আমরা কি বলতে পারি দেখো, সূত্র জানি আমরা, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, তাই না রে বাবা? সো হিলিয়ামের ভরটা কত আসে? ডাব্লিউ ইকুয়াল টু পিভিএম বাই আর টি লিখতে পারি না? দেখো, হিলিয়ামের ভর ঠিক আছে? তো দেখো এখন পি কত আসে? চাপ 1.66 বার, 1.66 দেখো। আয়তন কত? আয়তন আয়তন বলো, বেলুনের আয়তন কত? 404188.8।
বেলুনের আয়তনের পরিমাণে তো হিলিয়াম থাকবে, তাই না? মোলার মাস কত? আয়তনটা বুঝছো তো, কেন বেলুনের আয়তনই বসাইছি? ঠিক আছে, কেন বেলুনের আয়তনই বসাইছি বুঝছো তো? 4188.8। সবাই একটু বলো, কারণ হিলিয়াম তো বেলুনের আয়তনের পরিমাণই, দেখছো কত কনসেপ্ট নিয়ে খেলতেছি। ঠিক আছে, আজকে পোস্ট দিছিলাম 9টায় ক্লাস। তারপর দেখো মোলার মাস কত? হিলিয়ামের মোলার মাস হচ্ছে 4 গ্রাম। কত গ্রাম? 4 গ্রাম। এটা কেজিতে নিয়ে নিই, তাহলে আমি রেজাল্টটা একবারে কেজিতে পাবো। 4 × 10⁻³ কেজি। আর কত? 0.083। তাপমাত্রা কত? 27°C, মানে 300 কেলভিন। বুঝছেন তো কি কি স্টেপ ফলো করছি? এই হিলিয়ামের ভরটা আমি কেজিতে কেন নিলাম বুঝছেন তো? কারণ আমার উপরেরটা তো কেজি, এই রেজাল্টটাও কেজিতে আসা লাগবে। তাহলে আমি দেখি 1.66 ইন্টু 4188.8 যোগ 4x⁻³ ভাগ 0.83। $1.11 কেজি, তাই না? কত আসে? কত আসে? 1.11 কেজি দিয়ে দিই। এত কেজি হিলিয়াম। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, 1.11 কেজি। এখন আমার এই যে ইয়ার ভরটা, বেলুনের হিলিয়াম সহ বেলুনের ভর, তাহলে লেখেন হিলিয়াম সহ বেলুনের ভর আমি কি বলবো বলেন তো স্যার? 1.11 প্লাস 100 কেজি। তাহলে কত আসে? 101.11 কেজি। ডান। কনসেপ্ট ছিনিমিনি খেলে। এখন দেখেন পেলোড বের করতে পারবেন কিনা। কালকে কেন কঠিন ম্যাথ করাই নাই বুঝছো তো? কারণ কালকের দিনটা তোমার ব্রেনটা জাস্ট খেলছে, আর আজকে ফিল করতে পারতেছো। পেলোড কি হবে? প্রতিস্থাপিত বায়ুর ভর হিলিয়াম সহ বেলুনের ভর, অর্থাৎ 5026.56 মাইনাস 101.11 কেজি। তাহলে কত কেজি আসে দেখাও? 5026.56 মাইনাস 101.11, 4925.45 কেজি। সো পেলোড বুঝতে পারতেছো কত কেজি? দেখেন বুঝছেন কিনা। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, আমাদের একটা জায়গায় একটু দেখো, আমাদের একটা জায়গায় একটু ভুল হয়েছে। কোন জায়গাটায় ভুল হয়েছে বলো তো?
তোমরাও এই ভুলটা ধরতে পারো নাই। এই যে এই জায়গাটায় আমরা এই জায়গাটায় কি করছি, এই জায়গাটায় আয়তনটা আমরা মিটার কিউবেই নিয়ে নিচ্ছি। দেখো কিভাবে তোমরা একটা জিনিসকে ভুলকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও। আয়তনটা এই জায়গাটায় মিটার কিউব বসেছে, কোনো সমস্যা নেই, কারণ মিটার কিউব কাটাকাটি গিয়ে কেজি আসছে। বাট এইখানে কি তুমি মিটার কিউব আয়তন বসাইতে পারবা স্যার? এখানে মিটার কিউব আয়তন বসাইতে পারবা? এইখানে মিটার কিউব আয়তন বসাইতে পারবা? সো এইখানে এই জায়গা থেকে তুমি মুছো আবার, ঠিক আছে? আমিও বলি কিরে ভাই উত্তরটা মিলে না কেন আমার, ঠিক আছে? সো এইখানে কি মিটার কিউব আয়তন বসাইতে পারবা? পারবা না। দেখছো আজকে একটা বড় লেসন। সো এখন দেখো 1 মিটার কিউব সমান সমান কত লিটার? 4188.8 ইন্টু 1000 দিতে হবে। 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন? এখন বলেন সবাই বুঝতে পারছেন? দেখো বুঝতে পারছেন? এটা কি করতে হবে? লিটারে আনতে হবে। ওকে, সো ভুল দিয়ে ভালো কিছু হইতে হবে। হ্যাঁ, তা এখন দেখেন কি আসবে, 1.66 ইন্টু 4188.8 এক্সপোর্ট 3, আচ্ছা, ইন্টু 4 ভাগ 083 ইন্টু 300। ওয়ান 1117.013 এত কেজি। বুঝা গেছে? বুঝা গেছে? প্রতিদিন কি 9টা? না 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 না, আজকে 9টা। আমি পোস্ট দিছিলাম, সবাইকে মেনশনও করছিলাম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, যারা মাত্র আসছো তোমরা হচ্ছে ভিডিওটা পিছনে টেনে, ঠিক আছে, শুরু থেকে কইরো। এই যে আরিফুল হোসেন, তোমরা অপসারণ মানে কি এই সব কি এখন বুঝবা না, শুরু থেকে আসো, ঠিক আছে? এখন আসেন স্যার, হিলিয়ামের ভর পাইলাম, তাহলে হিলিয়াম সহ বেলুনের ওজন। তাই না? 1117.013 প্লাস 100, তাহলে কত আসবে? 1217। তাহলে পেলোড কত আসে রে বাবা? পেলোড কত আসে দেখো, 1217.013। অপসারিত বায়ুর ওজন থেকে তো বাদ দিতে হবে। অপসারিত বায়ুর ওজন কত? 5026। 5026.56 মাইনাস 1217.013, তাহলে কত কেজি আসে? 3806.55 কেজি। বুঝছেন স্যারেরা? বুঝছেন? বুঝছেন স্যারেরা? বায়োলজি ক্লাস করতে দেরি হয়ে গেছে কেন? সাইদুল ইসলাম সামি, ইয়েস, উত্তর মিলছে। মজার ছিল না অঙ্কটা? মোল্লা মেহরাব বলছে কি ম্যাথ করিস, ভুল ধরতে পারিস না।
আচ্ছা, পেলোডটা আরেকটু রিক্যাপ, ঠিক আছে, শিক্ষণীয় ছিল আসলেই। দেখো, পেলোড মানে কি আমি তোমাদেরকে যদি বলি, যারা নতুন আসছো তারা এটা নিয়ে প্যারা নিও না, হ্যাঁ, কারণ আমরা অনেক কিছু বুঝছি, আজকে সব কনসেপ্টের খেলা চলতেছে। ওকে, আজকে ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে আমরা খেলতেছি। ওকে, দেখো প্যারাশুট যখন উড়ে, তো সে প্যারাশুটের নিচে তো একটা বাস্কেটের মতো থাকে যেখানে মানুষজন থাকে, বুঝতে পারছো, যেখানে মানুষজন থাকে। এখন খেয়াল করো, এই প্যারাশুট কত ভর নিতে পারে, ঠিক আছে, কতটুক ভর ক্যারি করতে পারবে একটা প্যারাশুট, সেটাকে বলা হয় পেলোড। বুঝতে পারছো? এখন এটাই আমরা কিভাবে বের করি, প্যারাশুট যখন আকাশে উড়বে সে তার আয়তনের সমান কি করবে, বাতাস কি সরায় দিবে না? বাতাস সরবে কি না? ইয়েস অর নট, সবাই একটু কথা বলো। সে তার আয়তনের সমান বাতাসকে কি করবে, সরায় দিবে। আবার বেলুন, প্যারাশুটের ভিতরেও কিন্তু বিভিন্ন গ্যাস আছে আর বেলুনের একটা ভর আছে। তো এই গ্যাস আর বেলুনের ভর আর এই প্রতিস্থাপিত ভর, মানে যতটুক বাতাস সে সরায় দিচ্ছে, এইটার মেইন পার্থক্যটাই হচ্ছে পেইলোড। মানে এই দুইটার পার্থক্যের পরিমাণ ভর সে ক্যারি করতে পারবে। এখন আসো, আমরা বের করছি প্রথমে বেলুনের আয়তন, কারণ আমার এখানে বেলুনের ব্যাসার্ধটা দেওয়া ছিল। সো বেলুনের আয়তন বের করছি আমি। বেলুনের আয়তন কত? 4188.8 মিটার কিউব এককে পাইছি। বুঝতে পারছো? এখন প্রতিস্থাপিত বায়ুর ভর, সো এখন সে তার আয়তনের সমানিত বাতাস সে সরাবে। তো বেলুনের আয়তন জানি আমি, আবার বাতাসের ঘনত্ব প্রশ্নে দেওয়া আছে, বায়ুর ঘনত্ব 1.2 কেজি পার মিটার কিউব। সো এই বেলুনের আয়তন আর বাতাসের ঘনত্ব মিলে আমি কতটুক বাতাস সে সরাইছে সেটা বের করছি, 5026.56 কেজি। বুঝে গেছে? এখন আসো, এটা গেল বেলুন কতটুক বাতাস সরাইলো, প্রতিস্থাপিত বাতাসের ভর। এখন হচ্ছে বেলুনের ভিতরে ভর। এখন বেলুনের ভিতরে কি আছে? গ্যাস আছে, হিলিয়াম গ্যাস, ঠিক আছে, বেলুনের ভিতরে কি আছে? হিলিয়াম গ্যাস আছে। আর বেলুনের নিজের একটা ভর আছে, বেলুনের ভর হচ্ছে 100 কেজি। আর বেলুনের ভিতরের গ্যাসের ভরটা আমি বের করব। এখন হিলিয়ামের কিছু ডাটা দিয়ে দিচ্ছে আমারে। দেখো, হিলিয়াম 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, 1.66 বার চাপে আছে, আর হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করা আছে। এখন এই ডাটা দেওয়ার ফলে আমি কি করছি, হিলিয়ামের ভরটা বের করে ফেলতে পারছি। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ খাটায় ডাব্লিউ ইকুয়াল টু পিভিএম বাই আরটি, এইটা অ্যাপ্লাই করে আমি হিলিয়ামের ভর কত কেজি এটা বের করছি। এখন হিলিয়ামের ভর আর বেলুনের ভর, বেলুনের ভরটা 100 কেজি দিছিল, দুইটা মিলিয়ে বেলুনের ভর কত, কারণ হিলিয়াম সহ বেলুনের ভরটাই তো আমার লাগবে, কারণ এই গ্যাস সহ বেলুনের ভরটাই অ্যাকচুয়াল ভর, আমি পাইছি 1217 কেজি। তা বাতাস সরায় 5026 কেজি, বেলুনের ভর 1217 কেজি, তাহলে পে লোড কত? এই দুইটার পার্থক্যটাই পে লোড। প্রশ্নে বইলা দিচ্ছে, দেখো বেলুনের ভর এবং প্রতিস্থাপিত ভরের পার্থক্য, বায়ুর ভরের পার্থক্যটাই হচ্ছে পে লোড। তো 5026 থেকে 1217 বাদ দাও, 3806 কেজি। বুঝতে পারছো? 3809 হইলেও হবে, হ্যাঁ হবে, কারণ একটুখানি চেঞ্জের জন্য 6, 9, 11 এরকম হয়ে যাবে। সো এইগুলার এররগুলো অনেকখানি ধরা যায়, অর্থাৎ 1 থেকে 20 কেজি পর্যন্ত এররে কোনো সমস্যা নাই আমিনুল। বুঝতে পারছো? বুঝে গেছে? 1 থেকে 20 পর্যন্ত এররে এইগুলা কাটে না ম্যাথ, কারণ অল্প একটু ডাটা চেঞ্জ হইলে তুমি 0.083 জায়গায়, বা এই যে 4188 জায়গায় 4190 বসাইলে বা 89 বসাইলে দেখবে অনেক ফ্র্যাকশন আইসা পড়ছে। সো এইগুলো 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে ঝামেলা হয় না। আচ্ছা, নাফিস বলছে প্রতিস্থাপিত ভর, বায়ুর ভরটা আরেকবার দেখো। বেলুনের যে আয়তন, সে আয়তনের সমান বাতাসকে সে সরাইতে পারবে। এখন আয়তনের সমান বাতাস সে সরাইতে পারছে, ঠিক আছে, ওই পরিমাণ বাতাসে সরাইতে পারছে। এখন বাতাসের আয়তন জানো তুমি, আর বাতাসের ঘনত্ব গুণ করো, আয়তন আর ঘনত্ব গুণ করলেই তো তুমি ভর পাও। ভর এম ইকুয়াল টু রো ভি, আমি এইভাবে মনে রাখতাম, ভর এ এম ইকুয়াল টু রবি সিম। রবি সিমের নাম শুনছো না তোমরা? এ ভাই, রবি সিমের নাম শুনছো? রবি সিমের নাম শুনছো? আলহামদুলিল্লাহ শুনছি, ঠিক আছে, ইউজও করি। সো ভর এম ইকুয়াল টু রো বি সিম, মানে রো মানে কি ঘনত্ব, আর ভি মানে আয়তন, এইভাবে পড়বা রো বি বা রো ভি, ঠিক আছে, একটু আঞ্চলিকতা আসলো, ঠিক আছে, তাই জীবনে আর ভুল হবে না। মানে ভর ইকুয়াল টু ঘনত্ব, রো মানে ঘনত্ব, ভি মানে আয়তন, জিন্দগিতে ভুল হবে না। ওকে, এখন আসো
আরেকটা অঙ্ক করাই। দুই মিনিট সময় দিলাম, ম্যাটটা তুইলা ভাবো। গোলাম মুর্শেদ ভাই, হ্যাঁ ভাই বলো। তামজিদ মাহাদি আর আটটা ক্লাস লাগবে। আটটারও কম লাগতে পারে বা আটটাও লাগতে পারে। ভাই দখল বানান ভুল হইছে। হ্যাঁ, টাইপিস্ট মাঝে মাঝে ভুল করে ফেলে, কি করবা বলো। ওকে, আসেন আমরা শুরু করি। দেখো, একই চাপে 95 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.9 গ্রাম কোনো গ্যাস 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0.184 গ্রাম ডাইহাইড্রোজেনের সমান আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর কত? কি বলছে? গ্যাসটির আণবিক ভর কত? ওকে, খেয়াল করো, ভালোভাবে বুঝো প্রশ্নটা কি বলছে। এখানে কিন্তু ভাষার একটা মারপ্যাচ আছে। দেখো, একই চাপে, প্রথমে বলছে চাপ একই, 95 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.9 গ্রাম কোনো গ্যাস। এই পর্যন্ত একটা ভাষা বলছে, বুঝছেন স্যার? তারপর দেখেন ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, বলছে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0.184 গ্রাম ডাইহাইড্রোজেন, মানে হাইড্রোজেন গ্যাস 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই গ্যাসটাও সমান আয়তন দখল করে, মানে ওই গ্যাসটা যতটুকু আয়তন দখল করে এই গ্যাসটাও সেম আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর কত? তো দেখো, দুইটা আলাদা কালার দেখাইছে কেন, অনেকে স্টুডেন্ট এটা ম্যাচ করে ফেলে। আচ্ছা, একটা গ্যাস কি হাইড্রোজেন গ্যাস, আরেকটা গ্যাস কি ভাই? অজানা গ্যাস, মানে জানো না তুমি কি গ্যাস। তো এখন তোমার কার আণবিক ভর বের করতে বলছে? হাইড্রোজেন গ্যাসে তো তুমি আণবিক ভর জানোই, অজানা গ্যাসের আণবিক ভর কত তোমার বের করতে বলছে। পারবা কে কে এটা? পারবা কে কে? রাশেদ ফারদিন বলছে অ্যান্সার 40 হবে। দেখো, হাইড্রোজেন গ্যাসের জন্য আমরা যদি হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ খাটাই, ধরো হচ্ছে পিভি ইকুয়াল টু এন অফ হাইড্রোজেন আরটি, বা আমি যদি বলি আয়তন, যেহেতু সমান আয়তন দখল করে, এন অফ হাইড্রোজেন আরটি ডিভাইডেড বাই পি। ওকে, ডান। এখানে হাইড্রোজেন গ্যাসটার মোল সংখ্যা কি? এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এটা তো ডাব্লিউ দেওয়া আছে। তো এন ইকুয়াল টু কি জানো? ডাব্লিউ বাই এম, মানে ডাব্লিউ কত? 0.184 গ্রাম, আর মোলার মাস কত? 2 গ্রাম। তো বুঝছো আমি কিভাবে লিখছি মোল সংখ্যাটা? আর তো আর তো চেঞ্জ হবে না। তাপমাত্রা কত দেওয়া আছে? হাইড্রোজেন গ্যাস 17 ডিগ্রি সেলসিয়াস, মানে 290 কেলভিন তাপমাত্রা। আর এখানে তো চাপ আছেই, এটুকু বুঝছো?
আয়তনটা হাইড্রোজেনের জন্য, এটা হচ্ছে হাইড্রোজেনের আয়তন বের করলাম। দ্বিতীয় কেসে সেম ভাবে যদি আমরা দেখি বি অফ আননোন, ঠিক আছে, ভি অফ এক্স দিই, যেটা জানি না আমরা, এন অফ এক্স আর টি ডিভাইডেড বাই পি। চাপ দুইটারই সমান। সো এন অফ এক্স কত গ্রাম নিচ্ছে দেখো তো, এক্সটা 2.9 গ্রাম। সো 2.9 ডিভাইডেড বাই এম অফ এক্স, মানে হচ্ছে ডাব্লিউ বাই এম করছি আমি, আমার তো এম অফ এক্সটা বের করতে হবে। আর তো আর এর জায়গায় রাখলাম, তাপমাত্রা এখানে কত বলে দিচ্ছে বাবা বলো তো, 95 ডিগ্রি সেলসিয়াস। সো 273-এর সাথে 95 যোগ করলে কত হয় দেখো তো, 73 যোগ 95, 368। তাহলে আমরা বলতে পারি 368, ঠিক আছে, কি বলতে পারি, 368 ইন্টু চাপ। ক্লিয়ার? এখন আসো দেখো আমাদের বলছে এই দুইটা গ্যাসের আয়তন সমান। দেখো শর্তটা কি বলছে, সমান আয়তন দখল করে, অর্থাৎ ভি অফ হাইড্রোজেন ইকুয়াল টু ভি অফ এক্স। ইয়েস অর নট? ভি অফ হাইড্রোজেন যদি ভি অফ এক্স হয়, তাহলে আমি কি বলতে পারি, 0.184 ইন্টু আর ইন্টু 290 ডিভাইডেড বাই 2p সমান সমান 2.9 ইন্টু আর ইন্টু 368 ডিভাইডেড বাই এম অফ এক্স ইন্টু পি। কাটাকাটি কি যায় দেখো তো স্যার, এই পি এই আর এই পি কাটাকাটি যায়, তাহলে এম অফ এক্সটা কি হয়, এম অফ এক্সটা 2.9 ইন্টু 368 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.184 ইন্টু 290, এটাই তো, ঠিক আছে? তাহলে কত আসে, 2.9 ইন্টু 40 গ্রাম, শেষ। 40 গ্রাম আসে। মজার ছিল না অঙ্কটা? দেখতে দেখা যায় কঠিন, বাট অঙ্কটা কিন্তু সোজা ছিল। দেখতে কি দেখা যায় ভাইয়া, দেখতে দেখা যায় অনেক কঠিন, তাই না? বাট অঙ্কটা কি ছিল, সোজা ছিল। এই ছুটি কেন, এই গোলাম মোর্শেদ, কি সমস্যা? ক্লিয়ার? ডান? ডান সবার? আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি। পি ভি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটার এসআই একক কি হবে করো তো, তোমাদের 2 মিনিট টাইম দিই, তোমরা করো। পি ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার, এটার এসআই একক কি হবে? অনেকেই তো পারতেছ, অনেকেরই হয়েছে। দেখো
কি বলছে পি ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ডিভাইডেড বাই এন। সো আসেন স্যার, চাপের একক কি? এসআই একক নিউটন মিটার ইনভার্স টু, এটি এম দিলে হবে না। আয়তনের এসআই একক কি? মিটার কিউব, এটার হোল স্কোয়ার। তাপমাত্রা কি? কেলভিন, এটার স্কোয়ার। এনটা কি? মোল সংখ্যা, মোল, শুধু মোল। সো আমরা যদি লিখি নিউটন, এই মিটার 6 আর 2 মাইনাস, তাহলে মিটার টু দি পাওয়ার 4 কেলভিন স্কোয়ার, ঠিক আছে, আর মোল ইনভার্স 1। একদম সহজ ছিল, একদম সহজ, ঠিক আছে, একদম সহজ ছিল। কার কার হইছে? কার কার হইছে? একদম হয়ে যাওয়ার কথা। এটা 2 মিনিট, 2 মিনিট। এগুলা ওই জেইতে আসে, 2 মিনিটও লাগবে না, এগুলো 1 মিনিট। এগুলো বুয়েট প্রিলিতে আসবে 1 মিনিট। আচ্ছা, তাহলে শোনো, আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। যে ম্যাথগুলো করাইছে একদম ধীরে সুস্থে পড়ানোর চেষ্টা করছি ভাইয়া। সবগুলাই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথ ছিল। এই টাইপের ম্যাথগুলাই কিন্তু আসবে, বুঝতে পারছো? ঠিক আছে, সবগুলো কনসেপ্ট বুঝছো আজকে ভাইয়ারা? সবগুলো কনসেপ্ট বুঝছো? ভাইকে বলো একটু, সবগুলো কনসেপ্ট বুঝছো তো? ঠিক আছে, এই কনসেপ্টগুলো যদি বুয়েটে আসে পারবো আমরা, বা আর কিছু ওয়েটে, সিকের ওয়েটে যদি আসে পারবো। এই কনসেপ্টগুলো ঢাবিতে বা ভার্সিটিতে আসবে না, মেডিকেলে আসবে না। এই কনসেপ্টগুলো কোথায় আসবে? বুয়েটে, সিকের ওয়েটে আসবে। ওকে, সো এই কারণেই আজকের ক্লাসটা, যেন এই ধরনের কোনো ম্যাথ দিলে তোমরা থিঙ্কিংটা করতে পারো। হ্যাঁ, পিভি ইকুয়াল টু এনআরটি থেকেও। সো ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা নতুন টপিক শুরু করব, ঠিক আছে? সো আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া রইলো। সো আর উইকলি এক্সাম হবে, হ্যাঁ, উইকলি এক্সাম আজকে কী বার? এই ফ্রাইডেতে আমরা উইকলি এক্সাম নিব। ওকে, ফ্রাইডে। আজকে কয় নাম্বার লেকচার গেল নোমান ভাইয়া বলেন তো স্যার? লেকচার 1 থেকে 8 পর্যন্ত উইকলি এক্সাম, লেকচার 1 to 8, ঠিক আছে? সবাই এক্সামে অ্যাটেন্ড করবা। অংশগ্রহণ করবে, করবে। টপ 30, আচ্ছা যাও বেশি করে দিই এবার। টপ 40-কে টি শার্ট গিফট করা হবে, হ্যাঁ, ক্যাটালিস্টের। না, কোনো প্রাইজ মানি নেই। সো ভালোভাবে পড়ো, ঠিক আছে? যাও, টপ 40 কেন করলাম, এবার একটু বাড়াই দিই, টপ 50, ঠিক আছে? এই সাইকেলের গিফট, ঠিক আছে? টপ 50, মানে যারা রেগুলার ক্লাস করো আমার মনে হয় সবাই পেয়ে যাবা, ঠিক আছে? টপ 50-কে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, ফ্রাইডে কয়টায় হবে? আচ্ছা, ফ্রাইডে টাইমটাও দিয়ে দিই। ফ্রাইডে তোমরা কখন ফ্রি বলো তো, সবাই একটু কমেন্ট করো তো। বিকালে ফ্রি? একদম পার্টিকুলার টাইমে পরীক্ষা হবে, পরে পরীক্ষা দিলে পারবে, পরীক্ষা দিতে পারবে না। বিকাল 3টা থেকে 4টা, ওকে? এই টাইমটাই কোনো তোমাদের ক্লাস থাকে না। ফ্রাইডে বিকাল 3টা থেকে 4টা, ওকে? 3টা থেকে 4টা, এই টাইমের মধ্যেই পরীক্ষা দিতে হবে। এমসিকিউ রাখবো হচ্ছে আমরা, ধরো হচ্ছে 40 থেকে 50টা। মডালিটিটা কি হবে? একটু মিডিয়াম হার্ড হবে, হ্যাঁ, মিডিয়াম, মিডিয়াম হার্ড, মানে বেশি হার্ড না, মিডিয়াম হার্ড হবে, মিডিয়াম হার্ড। ডান, মিডিয়াম হার্ড হবে। 40 থেকে 50টা এমসিকিউ হবে। এক একটা এমসিকিউ আমাদের হচ্ছে আচ্ছা ধরো 40টা এমসিকিউ, এক একটা এমসিকিউ 10 মার্ক। 40টা এমসিকিউ 400 মার্ক। নেগেটিভ মার্ক, ভুল করলে 5 মার্ক কাটা, ভুল করলে 5 মার্ক কাটা। একটা ভুলের জন্য 5 মার্ক কাটবে, বুঝতে পারছো? আন্দাজে দাগাইলে ধরা, নেগেটিভ মার্কিং থাকবে, হ্যাঁ। ভুল করলে 5 মার্ক কাটা।
টাইম 1 ঘন্টা না, 40টা এমসিকিউর জন্য টাইম পাবা সর্বোচ্চ 40 মিনিট বা 50 মিনিট দিব আমি, প্রশ্নের ধরন অনুযায়ী 50 মিনিট বা 40 মিনিটও হইতে পারে। ঠিক আছে, ডান। আচ্ছা, আমি যেহেতু প্রশ্ন কঠিন করব, টপ 100কে পুরস্কার দিব, যাও। ঠিক আছে, খুশি? ওকে, ডান, ক্লিয়ার। হ্যাঁ, এবং শোনো, তোমাদের টপ 100 আমি দেখো রিয়েল আইডি হইতে হইব, হ্যাঁ, রিয়েল আইডি, নেম সঠিক হইতে হবে, ফোন নাম্বার যেন থাকে এক্সাম ওয়েবসাইটে আর কি, ঠিক আছে, এবং কলেজের নাম যেন থাকে, এবং বাসা কই সব যেন থাকে, কলেজ নেই, মানে আমি সব খুঁজবো তোমাদের, তোমাদের সাথে আমি দেখাও করতে যেতে পারি, বুঝতে পারছো? নেম, নাম্বার, কলেজ নেম সব দিয়ে রাখবা। ওকে, ডান। ওকে, এটা হচ্ছে এক্সাম ওয়েবসাইটে রিয়েল ডাটাটা দিবা, যার রিয়েল ডাটা থাকবে না সে পাবে না। সব বন্ধু বান্ধবদের ইনভাইট দিও, ঠিক আছে, বইলো যে এই যে সাইকেলে ভর্তি হও, ঠিক আছে, 100 জনের ভাইয়া টি শার্ট দিবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ। যারা রেগুলার ক্লাস করো সবাই পাবা আশা করি, কারণ হচ্ছে রেগুলার ক্লাস করলে যে প্রশ্নগুলো দিছি, ঠিক আছে, সেগুলো পারবা। ওকে, টাটা, বাই বাই।